আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আজকে আমি কথা বলতে চাই শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে। সাবেক প্রধানমন্ত্রী, যিনি 5 আগস্ট প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গেছেন। পদত্যাগ করেছেন কি করেননি সেই বিতর্ক আছে, কিন্তু জনতার ক্ষোভের মুখে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। পদচ্যুত তিনি হয়েছেন। ওই স্বাক্ষর করলেন কি করলেন না, ঘোষণা দিলেন কি দিলেন কেন, সেটা ম্যাটার করে না। শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অবিচ্ছেদ্য তিনি। এবং তিনি আমাদের মহান মুক্তি সংগ্রামের প্রধান নেতা। যে কোনো রাজনীতিকের, যে কোনো শাসকের বিরুদ্ধে সমালোচনা থাকে, তাদের যেমন প্রশংসা থাকে, তাদের নিয়ে নানা কথা থাকে, তাদের দুর্বলতা থাকে। শেখ মুজিবুর রহমান সেগুলোর ঊর্ধ্বে ছিলেন না। তো এই কথা সত্য যে অনেক বড় বড় নেতা থাকা সত্য, এবং তিনি একমাত্র নেতা। আওয়ামী লীগের এই বয়ান যেমন অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে তিনি অন্য সবাইকে ছাপিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের, মুক্তি সংগ্রামের প্রধান পুরুষ উঠেছিলেন, কিংবদন্তি নেতা। মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে অনেক ঐতিহাসিক কাজ তিনি করেছেন। একই সঙ্গে শাসক হিসেবে দুর্বলতার চরম পরিচয় দিয়েছেন। সেই ভালো মন্দের দিকগুলো অন্য সময় আলোচনা। সেই শেখ মুজিবুর রহমানের কন্যা হচ্ছেন শেখ হাসিনা। মুজিব হত্যাকাণ্ডের সময় তিনি দেশের বাইরে ছিলেন, তিনি এবং তার বোন শেখ রেহানা। বাকিরা সবাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 75-এর 15ই আগস্ট নির্মমভাবে। দীর্ঘদিন নির্বাসিত জীবনযাপন করেছেন, দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছেন, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন। বেশ কয়েকবার প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলের নেত্রী হয়েছেন। দীর্ঘ কয়েক দশকে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগের ভেতরে বাইরে, দেশের বাইরে তার সমালোচনা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে প্রশংসা রয়েছে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কিন্তু শেখ হাসিনা 2008 থেকে 8-এর নির্বাচনের পরে 9 থেকে 5ই আগস্ট পর্যন্ত যা করেছেন, আরো বিশেষভাবে বললে 14 থেকে 2014-এর পর থেকে যা করেছেন, সেটা রাজনীতিতে, সমাজে কোনো কিছুতে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। তিনি পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন, মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছেন, শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য। একদিকে গণতন্ত্রের কথা মুখে আওড়েছেন, নিজেকে গণতন্ত্রের মানুষ কন্যা হিসেবে পরিচিত করেছেন, কিন্তু একটাই লক্ষ্য ছিল, নিজেকে, নিজের বাবাকে, নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করা, দেশটাকে লুটে পুটে খাওয়া, আওয়ামী লীগের জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করা। কিন্তু সেটা করতে গিয়ে তিনি আসলে আওয়ামী লীগকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। দেশ চালাতে গিয়ে দলের উপরে নির্ভর করেননি, দলকে শক্তিশালী না করে বিনা ভোটে সবাইকে এমপি মন্ত্রী বানিয়ে প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী তাদের উপরে নির্ভর করেছেন। এবং সবচেয়ে বড় নির্ভরতা তৈরি হচ্ছিল তার প্রতিবেশী ভারতের উপরে। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যখন আমরা কথা বলতাম, তখন তারা প্রায়শই বলতেন, খুব কনফিডেন্সের সঙ্গে বলতেন, ভারত আমাদের সঙ্গে যতদিন আছে আমাদের কোনো চিন্তা নেই, শেখ হাসিনার কোনো চিন্তা নেই। আরেকটা কথা তারা প্রায়শই বলতেন, শেখ হাসিনার একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, তিনি সবকিছু ম্যানেজ করে ফেলবেন। কিন্তু কোনো ব্যক্তি, কোনো দল, এমনকি কোনো আন্তর্জাতিক শক্তি যে কাউকে রক্ষা করতে পারে না, সেটার প্রমাণ কিন্তু জুলাই আগস্টের আন্দোলন। জনগণ হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আর আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে, প্রকৃতিতে আস্থা রাখলে, সেগুলোকেও বিবেচনায় রাখতে হবে। এবং শেখ হাসিনার পতনটা আসলে সেভাবেই হয়েছে। একটার পর একটা ভোটারবিহীন নির্বাচন করেছেন, গুম, খুন, লুটপাট, কোনো কিছু বাদ দেননি। গেছেন ভারতে পালিয়ে, আবার আসবেন করবার চেষ্টা করছেন, এর সঙ্গে কথা বলেন, টুক করে ঢুকে পড়বেন, পাশেই আছেন বলছেন বটে। এবং আমরা এই কথা জানি যে ভারত তাকে কিন্তু প্রথমে নিতে চায়নি, পরে তারা নিয়েছে। এবং আমাদের দেশ থেকে একটা শক্তিমান গোষ্ঠী তাকে আসলে সেখানে পাঠিয়ে দিয়েছে বা নিয়ে গেছে। ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি। পৃথিবীর অনেক দেশই চেষ্টা করা হয়েছে, তারা দেয়নি। কেউ কেউ তার ভিসা ইতিমধ্যেই বাতিল করেছেন।
এগুলো সবই আমরা জানি। ভারতে তিনি কিভাবে আছেন? ভারতে আছেন তিনি তার ভিসা নবায়ন করে, ভারতীয় ভিসা নিয়ে তিনি ভারতে আছেন। তবে সেখানে তিনি যে খুব বেশি সেখান থেকে কথাবার্তা বলছেন ওভার টেলিফোন বা নানাভাবে, কিন্তু তেমন কিছু যে করতে পারছেন, মুখটা তার কোনো মুভমেন্ট আছে সেটা কিন্তু ভারতে খুবই রেস্ট্রিক্টেড, তিনি করতে পারছেন না। বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে, ভারত এই বিষয়ে কোনো কথাবার্তা বলছে না, তবে বাংলাদেশ যে ফেরত চেয়েছে সেটা তারা স্বীকার করে নিয়েছে। এখন একটা বড় প্রশ্ন, অনেকেই মনে করেন যে শেখ হাসিনাকে ভারত অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিংবা বাংলাদেশের চাওয়া অনুযায়ী বাংলাদেশকে ফেরত দিয়ে দিবে। কিন্তু ভারতের সামনে একটা কঠিন আইনি প্রশ্ন। যদি আমরা জানি যে ভারত অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যত বিরোধী থাকুক না কেন, পররাষ্ট্রনীতির প্রশ্নে, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক। এবং শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশে যে অগাস্টের যে পরিবর্তন হলো সেটা যে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না, এইসব বিষয়ে তাদের রাজনৈতিক দলগুলো, গণমাধ্যম সবাই কিন্তু মোটামুটি একমত। কিছু কিছু ব্যতিক্রম আছে, সব সমাজে সব রাষ্ট্রেই থাকে, সেটা আমরা ভারতে দেখেছি, সুবিবেচনা প্রসূত মানুষ। কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই শেখ হাসিনা সহ বেশ কিছু রাজনীতিক এবং সশস্ত্র বাহিনীর প্রাক্তন কর্মকর্তা, প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের পাসপোর্ট বাতিল করেছে। তো শেখ হাসিনার যখন পাসপোর্ট থাকে না, তার ভিসা থাকবে কি করে? এটা বড় প্রশ্ন। এবং তখনই প্রশ্নটা দাঁড়ায়, ভারত তাকে কিভাবে রাখবে? ভারতের জন্য কঠিন শেখ হাসিনাকে ফেরত দেওয়া। ভারতের এক ধরনের কৃতজ্ঞতা বোধ তার প্রতি আছে, যে ভারত যা চেয়েছে, শেখ হাসিনার ভাষায় যা দরকার ছিল সব দিয়েছে। হ্যাঁ, ভারতের নিরাপত্তা ইস্যুটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা সেখানে তাকে সব দিয়েছেন। এবং শেখ হাসিনাই বলেছিলেন, প্রকাশ্যে বলেছেন যে আমাকে তারা চিরদিন মনে রাখবে, আমি কিছু চাই না। এখন ভারতের কৃতজ্ঞতা বোধ থাকতে পারে, কিন্তু কতটা কৃতজ্ঞতা বোধ থাকবে? ভারতের যদি কেউ প্রশ্ন তুলেন যে আমরা কেন তার প্রতি এত কৃতজ্ঞ থাকবো, আমরাও তো তাকে বিনা ভোটে ক্ষমতায় রাখতে সহায়তা করেছি, আমাদেরকে তিনি দিয়েছেন, আমরাও তো তাকে কম দিইনি। এই যে বাংলাদেশকে চুষে লুটে পুটে খেয়েছেন, একটা চিরস্থায়ী বন্দোবস্ত করবার চেষ্টা করেছেন, আখের গোছাবার চেষ্টা করেছেন, আমরা কি তাকে সেটা করিনি? এবং তখনই প্রশ্ন উঠবে শেখ হাসিনার জন্য তারা আসলে কি করবেন। এবং সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগে অনেক ভালো লোক আছে, আমি বলবো না নেই, এমনকি জামায়াত ইসলামের মধ্যেও ভালো লোক আছে, কিন্তু জামাত ৭১ যে অপরাধ করেছে আর আওয়ামী লীগ গত ১৫ বছরে যে অপরাধ করেছে, এর জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আমি আওয়ামী লীগের একজন নেতাকর্মী সমর্থককে আজকে পর্যন্ত দেখছি না যে জুলাই আগস্টে, বাকিগুলো বাদই দিলাম, এই যে বছরের পর বছর গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলো বাদই দিলাম, জুলাই আগস্টে যে নির্মমতা তারা দেখেছে, তার জন্য তাদের মধ্যে যে অনুশোচনা, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এটা আসলে কেউ ক্ষমা করবে না। বিচার এই সরকার করবে কি করবে না, করতে পারবে কি পারবে না, আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে কি হবে না। আমি বলতে চাই, প্রকৃতির যে প্রতিশোধ, নির্মম প্রতিশোধ, জনগণের যে ঘৃণা, বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের যে ভাব, মনোভাব, তাদের মাথায় মননে যেটা ঢুকে গেছে, সেখান থেকে আওয়ামী লীগের পরিত্রাণের উপায় তাদেরকে প্রচুর সময় নিতে হবে, সুস্থ ধারায় ফিরতে হবে, অতীতের কর্মকাণ্ডের জন্য প্রকাশ ক্ষমা চাইতে হবে। জামাত এবং আওয়ামী লীগের জন্য এটা অনিবার্য। এটা যতক্ষণ পর্যন্ত না করতে পারবে, তারা হয়তো কোথাও কোথাও, আজকে জামাত অনেক জায়গায় প্রতিষ্ঠিত, এমন অনেকে আজকে জামাত করেন আদর্শের ভিত্তিতে, ধর্মীয় বিবেচনা থেকে, নানা কারণে করেন, দোষের কিছু নেই, ভালোবেসেই করেন, এবং তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। ৭১ তাদের অনেকের জন্ম হয়নি, সেই অপরাধের দায় তাদেরও না, এমনকি তাদের পূর্বপুরুষদেরও অনেকে হয়তো করেননি। কিন্তু ওই যে দল হিসেবে, শক্তি হিসেবে তাদের যে ভূমিকা, সেটাকে স্বীকার করতে হবে। পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সারা পৃথিবীটা তাদের দেখা, জ্ঞান বিজ্ঞানে তারা অনেক অগ্রসর, চিন্তা ভাবনায়, তো তারা এই জিনিসগুলো দেখছে। কাজে এই জায়গায় আমি মনে করি আওয়ামী লীগের বোধোদয় হতে হবে, স্বীকার করতে হবে শেখ হাসিনার কোনো ভবিষ্যৎ নেই, ওই পরিবারের তেমন কোনো ভবিষ্যৎ আমি অন্তত দেখি না। কিন্তু আওয়ামী লীগের নিশ্চয়ই অনেক ভালো মানুষ আছেন। আমি এখন এই যে ঢালাওভাবে মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, কাউকে কাউকে ছেড়ে দেয়, অনেকে একটু অসন্তুষ্ট হচ্ছেন, কিন্তু সবাইকে অপরাধ করেছেন, সবার থেকে সুনির্দিষ্ট দুর্নীতির কোনো অভিযোগ আনা গেছে, আপনি তো মামলা দিতেই পারেন। আপনি তো সাবের হোসেন চৌধুরীর নামে প্লেট চুরির মামলা,
বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এটার মামলা, বিরুদ্ধে এটার মামলা, মির্জা ফখরুল ইসলাম, এইসব ছোটখাটো সিরি মামলা আপনি করতেই পারেন, ঢালাওভাবে খুনের মামলা দিয়ে দিতে পারেন, গায়েবী মামলা করতে পারেন। কিন্তু আমি মনে করি যে এই যে সরকার শত শত হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা করছে এই আওয়ামী স্টেটে, এটা বাদ দিয়ে যদি তারা সুনির্দিষ্ট 5টা 10টা 20টা 50টা লোকের বিচার করতো, সেটা অনেক কাজে দিত। ওই যে অনেকে মান্নান সাহেবকে ছেড়ে দেয়, আমি তার পক্ষে কথা বলেছিলাম যে সজ্জন মানুষ, কেন তাকে গ্রেপ্তার করা হলো, বা সাবের হোসেন চৌধুরীর কথা অনেকে অসন্তোষ প্রকাশ করেন, বা এই যে ধরেন শফিউল ইসলাম মহিউদ্দিন বিজেপির নেতা ছিলেন, পরে এমপি হয়েছেন। আমার জানা মতে বড় কোনো দুর্নীতি, বড় কোনো কোনো কিছুর সঙ্গে তিনি ছিলেন না। হ্যাঁ, একটা দোষ অনেকে মনে করে যে আওয়ামী লীগ করাটাই একটা অপরাধ, জামাত করাটাই একটা অপরাধ। আমি মনে করি বিশ্বাসের এই জায়গায় এটাকে এভাবে দেখা ঠিক না। আওয়ামী লীগের বহু ত্যাগী নেতা কর্মী আছে, সমর্থক আছে, যারা কোনোদিন কোনো সুবিধা পাননি, অবশ্যই আছেন। হ্যাঁ, এক একজনের বিশ্বাস একরকম, এক একজনের সাংস্কৃতিক মান এক এক রকম, সে কারণে একটা শক্তিকে সমর্থন করতে পারে। পৃথিবীতে আপনি যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির সমালোচনা ডেমোক্রেটরা করেন না, কিন্তু রিপাবলিকান পার্টি থেকে ভালো লোক নেই। সবাই কি ট্রাম্পের মতো? ডেমোক্রেটদের মধ্যে কি খারাপ লোক নেই? যুক্তরাজ্যে লেবার পার্টি বা কনজারভেটিভ পার্টির মধ্যে এরকম কিন্তু আমরা দেখি না। একটা দলের মধ্যেও অনেক উগ্র লোক থাকে, এক্সট্রিম পর্যায়ের লোক থাকে, আবার অনেক লিবারেল লোকও থাকে, এমনকি কট্টরপন্থী রাজনৈতিক দলও সেটা থাকে। সেটা জামাত বলি, আওয়ামী লীগ বলি, বিএনপি বলি। বিএনপিতে কি একেবারে কট্টরপন্থী উগ্র মানসিকতার নেতা নেই? অবশ্যই আছে। আবার একেবারে উদারনৈতিক নেতা নেই? সেটাও আছে। কাজে আমি যেটা দেখি যে ভারতকে আসলে শেখ হাসিনাকে নিয়ে একটা জটিলতার মধ্যে পড়তে হচ্ছে, এবং বাংলাদেশ এর যে রাজনৈতিক গতি প্রকৃতি, সেখানে ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে, রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে, ক্ষমতাসীনদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, এবং সেটা শেখ হাসিনাকে মাথায় রেখে, সঙ্গে রেখে তারা করতে পারবেন না। এনাফ ইজ এনাফ। আমি মনে করি যে নতুন করে সম্পর্কটা তৈরি করতে হবে, নতুন করে ভাবতে হবে, রিভিজিট করতে হবে অতীতটাকে, এবং অনেক দূরের সামনের দিকে তাকাতে হবে। আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।